হ্যালো HSC 26 পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বা দেখা হলো, তাই না? যে আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে ভাইয়া, পরীক্ষা তো হচ্ছে 27 তারিখ, আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র। তাহলে আমরা এখন কি পড়বো বা কোন অধ্যায়গুলো আমরা স্কিপ করতে পারবো না, বা কোন অধ্যায়ের কোন টপিকগুলো আমরা পড়লে একদম শিওর 50-তে 50 অ্যান্সার করে আসতে পারবো। আজকে আমি যে ক্লাসটা তোমাদের দেব বা যে টপিকগুলো তোমাদেরকে বলবো, এই টপিকগুলো মূলত হচ্ছে কি বলো দেখি ভাইয়া, যে একদম 100% যে টপিকগুলো আসার সম্ভাবনা আছে সেই টপিকগুলোই আজকে তোমাদের এখানে আলোচনা করব। ওকে, তাহলে ক্লাসের ডিউরেশন বেশিক্ষণ হবে না, সবাই ক্লাসটা ফুল সুন্দর করে দেখবা। তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে তোমরা টপিক কোনগুলো এখন পড়তে হবে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। আর নতুবা তুমি যদি এখন সবকিছু পড়তে যাও তখন কিন্তু তোমাদের একটু ঝামেলা হয়ে যাবে, যে ভাইয়া এখন তো আমাদের সময় অল্প কয়েকদিন আছে, আর এখন তোমাদের যেহেতু পড়াশোনা শেষ, জাস্ট পরীক্ষার একটা প্রস্তুতি নিচ্ছ তোমরা। সো এখন তোমাদের যে টপিকগুলো একদম শিওর যে আসবে ভাইয়া, এই টপিকগুলো নিয়েই তোমাদের মেহেদী ভাইয়া হচ্ছে যে স্লাইডগুলো সাজিয়েছে। স্লাইড বলতে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, ওকে, যে এই টপিকগুলো থেকে এই টপিকগুলো পড়তে হবে। তো বেসিক্যালি এই এই অধ্যায় মানে এই ক্লাসটাতে আমি যে জিনিসগুলো ক্লিয়ার করবো, যে ভাইয়া এখানে আমাদের যে টপিকগুলো মাস্ট বি পড়তে হবে সেই টপিকগুলোই আমরা আলোচনা করব। আর অতিরিক্ত কোনো কথা বলবো না, চলো আমরা একদম চলে যাই কাজের কথায়। ওকে, তাহলে দেখো যে আমাদের উদ্ভিদ বিজ্ঞান ভাইয়া কয়টা অধ্যায় আছে? আমরা দেখি 11টা মতো অধ্যায় আছে, তাই না? দেখো তো, এই অধ্যায়গুলো যদি তুমি সবগুলো এখন পড়তে যাও তাহলে কিন্তু হবে না। কেন হবে না বলো দেখি? কারণ হচ্ছে কি ভাইয়া, সবগুলো অধ্যায় থেকে কখনো কোশ্চিন আসে না। তোমরা যদি দেখো একটু ভালো করে তাহলে দেখবা যে আমরা হাতে গুনে গুনে 5টা থেকে 7টা, অথবা 7টা থেকে সর্বোচ্চ 7টা অধ্যায় পড়লে মোটামুটি তুমি 50 মার্কের অ্যান্সার করতে পারবা। আমরা এই অধ্যায়গুলোই দেখবো যে আসলে কোন অধ্যায়গুলো থেকে কি প্রশ্নগুলো আসতেছে। ওকে, তাহলে আসি আমরা প্রথমে আসি আমরা। ওকে, তো আমার ফোনেই আছে সবকিছু, আমি ফোনে স্লাইড করে রাখছি, সেখান থেকে তোমাদেরকে জাস্ট তুলে দিচ্ছি। ওকে, হ্যাঁ, চলো আমরা প্রথমেই যেটা অধ্যায় নিয়ে পড়বো সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের আমাদের কোন অধ্যায়টা বলো দেখি ভাইয়া। জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান জীববিজ্ঞান প্রথম পত্র, তাই না? প্রথম পত্র। ওকে, আর অধ্যায় কি ভাইয়া বলো দেখি? অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আমি এই পাশে এক কর্নারে লিখে এই পাশ থেকে শুরু করতেছি, যে কোষ কোষ ও এর গঠন। এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো, এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো, বা কোন কোন টপিক গুলো 100% ইম্পর্টেন্ট, সেই টপিক গুলো আমরা মূলত এখানে দেখবো। দেখো, প্রথম যেটা টপিক তোমরা পড়বা, যে এখান থেকে যে টপিকটা দেখবে যে তোমরা বারবার করে আসতেছে, সেটা হচ্ছে যে ফ্লুইড মোজাইক মডেল। কি ভাইয়া? ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা খুব ভালো করে জানতে হবে। দেখো, আমি 3 স্টার দিয়ে দিচ্ছি সবগুলা, যে 3 স্টার থেকে আমরা মনে রাখবো। দেখো, ফ্লুইড ফ্লুইড মোজাইক মোজাইক মডেল। এই মডেল কিন্তু 100% ভাইয়া, বলো এই মডেল 100%। এটা আমাদের মাস্ট বি। যদি তুমি মডেল পড়ে থাকো তাহলে এই মডেলটা তোমার মাস্ট বি পড়তে হবে। ওকে, তাহলে ফ্লুইড মোজাইক মডেল আমরা একটা টপিক পেলাম। তারপরে আসো, আমাদের আর কি পড়তে হবে এই অধ্যায় থেকে? এই অধ্যায় থেকে আসো আমাদের আরেকটা টপিক, যে টপিকটা না পড়লেই নয়, সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ওকে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে তার মধ্যে এই দুইটাই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, চিত্রসহ গঠন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া? ক্লোরোপ্লাস্টের চিত্রসহ গঠন। চিত্রসহ চিত্রসহ গঠন মাস্ট বি পড়তে হবে। এটা হচ্ছে ভাইয়া 100%। কত পার্সেন্ট? 100%। 100%। ওকে, তারপরে আসো, যে আমাদের পরবর্তী যে টপিক আছে, পরবর্তী টপিক কি ভাইয়া? পরবর্তী টপিকটা আমরা দেখি। পরবর্তী টপিক হচ্ছে দেখো ডিএনএ। আমাদের এখানে তুমি যখন এই যে দেখো ফ্লুইড মোজাইক মডেল পড়ছো, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট পড়ছো, ওকে ফাইন, তোমার সাইটোপ্লাজমের অঙ্গাণুও শেষ, আমাদের কোষ ঝিল্লিও শেষ। এখন আসো আমরা যে ডিএনএ তে চলে আসবো। ডিএনএ এর মধ্যে কি পড়বা? দেখো, ডিএনএ এর গঠন কি বলবো? ডিএনএ ডিএনএ এর গঠন অবশ্যই কি হইতে হবে ভাইয়া? এটা চিত্রসহ। অবশ্যই কি হইতে হবে? চিত্রসহ। ওকে, তাহলে ডিএনএ এর গঠন হচ্ছে আমাদের চিত্রসহ মাস্ট বি পড়তে হবে। এটা হচ্ছে আমাদের 100%। এটা হচ্ছে আমাদের কি বলো? 100%। তাহলে আমরা ডিএনএ এর গঠন পাইছি। এখন আসো, এই ডিএনএ গঠনের পর এখান থেকে আমরা আর কি কি দেখবো? দেখো, একটু যদি দেখাই দিই, এই ডিএনএ থেকে তোমরা কি জানো বলো তো দেখি। ডিএনএ থেকে তোমরা জানো, ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়,
তাকে বলা হচ্ছে কি বলো, অনুলিপন। অনুলিপন, তাই না? অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এই অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন যেটা আছে, এই ডিএনএ থেকে আমাদের এইটাও পড়ে রাখতে হবে, এইটাও পড়ে রাখতে হবে। তারপরে আসো যে আমাদের আর পরবর্তী টপিক কি ভাইয়া? পরবর্তী টপিক হচ্ছে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, মাস্ট বি, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ওকে। তাহলে আমি কি বললাম, দেখো, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, এই টপিকটা হচ্ছে আমাদের 100%। দেখো আমি যতগুলো টপিক এখানে দিছি, আমি বলছি আগেই যে এই টপিকগুলো মাস্ট বি পড়তে হবে। একটু যদি ছোট করে ক্লিয়ারিফাই করে দেই, দেখো যে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, যদি যদি ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, বেসিক্যালি আরএনএটা কোনটা ভাইয়া? বেসিক্যালি আমি একটু বোঝাই দেই, তাহলে আরো সুবিধা হবে। দেখো, ডিএনএ থেকে যদি বলো এমআরএনএ, ডিরেক্ট যদি বলি তাহলে আমি এমআরএনএ বলবো, হ্যাঁ, এমআরএনএ। ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আর যদি এই এই এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, কি তৈরি হয় ভাইয়া? প্রোটিন। প্রোটিন তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি ট্রান্সলেশন, ওকে। তাহলে দেখো, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, তাহলে আমরা পাইলাম এখানে, দেখো যে এই যে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা আছে, কোষ ও এর গঠন, এই কোষ ও এর গঠনের মধ্যে ফ্লুইড মোজাইক মডেল, এটা খুব ভালো করে পড়তে হবে। কোষ ঝিল্লির যে মডেলগুলো আছে, তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের চিত্র সহ গঠনটা পড়তে হবে, ডিএনএ এর গঠন চিত্র সহ মাস্ট বি পড়তে হবে, এবং অনুলিপনটা সেখান থেকে পড়ে নিতে হবে। পাশাপাশি একটা জিনিস, সেটা হচ্ছে যে ডিএনএ আমাদের কি ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, এইটা আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। এবং সবার শেষে আসো আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে প্রায়শই দেখা যায় যে মাঝে মাঝে পরীক্ষা আসে, হ্যাঁ, মাঝে মাঝে দেখবে যে কলেজের পরীক্ষাগুলোতে দিয়ে দেয়, এবং এইটা বোর্ডের জন্য মাঝে মাঝে, সেটা হচ্ছে আরএনএ, শুধুমাত্র আরএনএ এর প্রকারভেদ যেটা ছিল বা এর শ্রেণী বিভাগ যেটা ছিল, এই শ্রেণী বিভাগ, ওকে, এর শ্রেণী বিভাগটা আলোচনা করতে বলে মাঝে মাঝে, এই আরএনএ এর শ্রেণী বিভাগটা আলোচনা করতে বলে, এইটা আমাদের মাস্ট বি মনে রাখতে হবে। দেখো, কোষ ও এর গঠন যেটা আছে, এইখান থেকে যদি তুমি এই কয়েকটা টপিক ভালোভাবে পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার এখান থেকে ক্লিয়ার হবে। এবং এই টপিকগুলো আমি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ। তোমরা যারা আমার লিস্ট গুলো দেখবা, তাহলে দেখবে যে সেখানে এই টপিকগুলো খুব ভালোভাবে বোঝানো আছে। তাহলে আসো আমাদের এই কোষ ও এর গঠন, এই যে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা আছে, এই অধ্যায়টা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট তাহলে বলো দেখি? এটা হচ্ছে আমাদের 3 স্টার ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা আমাদের মাস্ট বি পড়তে হবে, এবং এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লে তোমরা মোটামুটি ইনশাআল্লাহ ধরে রাখতে পারো যে মোটামুটি তোমরা প্রথম অধ্যায় থেকে কোশ্চেন কমন পাবা ইনশাআল্লাহ, ওকে। চলো চলো আমরা পরবর্তী যে আছে আমাদের পরবর্তী অধ্যায়ে আসি আমরা। আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে, তাহলে দ্বিতীয় অধ্যায় আসো। 2 নম্বর অধ্যায় যেটা, এটা আমরা ওই বইয়ের 2 নম্বর অধ্যায়ে পড়বো, কোষ বিভাজন। কি ভাইয়া? কোষ বিভা কোষ বিভাজন, ওকে। তাহলে কোষ বিভাজন, দেখো ছোট্ট একটা অধ্যায়, তোমরা অনেক ছোট থেকে পড়ে আসছো এই অধ্যায়টা। তুমি যখন মোটামুটি জীববিজ্ঞান নিয়ে বোঝা শুরু করো, তখন থেকে কিন্তু তুমি এই কোষ বিভাজন সম্পর্কে ধারণা রাখো, তাই না? এবং ওইটা জিনিস আমরা একটু 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 এখানে একটু ইন্টারমিডিয়েটে একটু কি করছি ভাইয়া, আরো একটু ডেপথ পড়াশোনা করছি। সেটা কোথায়? ওই যে মায়োসিস এক যেটা আছে, মায়োসিস একের মধ্যে আমরা প্রোফেজ 1 পাইছিলাম। সেই প্রোফেজ 1 এর মধ্যে আমাদের 5টা ধাপ ছিল, যে লেজা এ ডিডা, মানে কি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই ধাপগুলোর এক্সট্রা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম ইন্টারমিডিয়েটে। এই কয়েকটা যদি পড়ো এখান থেকে, তাহলে তোমরা পাবা। আমরা দেখি এখান থেকে কি কি পড়বো, ওকে। তাহলে আসো যে আমি একটু যদি বলে দেই যে এখানে কি কি পড়বা। দেখো, প্রথমেই যেটা আছে, আমি যদি প্রথমেই দেই 3 স্টার, সেটা হচ্ছে তোমরা একটা জিনিস কেউ দেয় না, যেটা আমার মাঝে মাঝে মনে হয় যে এটা একটু পড়া দরকার, সেটা হচ্ছে যে কোষ চক্র। কি ভাইয়া? কোষ চক্র। কোষ চক্র ও ইন্টারফেজ। কোষ চক্র ও ইন্টারফেজ। ইন্টারফেজ, ওকে। কোষ চক্র ও ইন্টারফেজ, তাহলে কোষ চক্র ও ইন্টারফেজ এইটা পড়তে হবে, এই টপিকটা পড়তে হবে। তারপরে আসো, তারপরে আর কি পড়বা? দেখো, তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাইটোসিস। মাইটো মাইটোসিস, ওকে। মাইটোসিসের বৈশিষ্ট্য যেগুলো না, আমাদের মাইটোসিসের মধ্যে ধাপ কয়টা আছে বলো দেখি, পর্যায় কয়টা আছে? 5টা। তাহলে মাইটোসিসের 5টি পর্যায়। 5টি পর্যায়। পর্যায় পর্যায় এই পর্যায়ের কি ভাইয়া? বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এখন আসলে এই পর্যায়ের মধ্যে আরো যদি তোমাকে একটু বলি যে ভাইয়া আরো একটু সহজ করে দেন, আমরা এতগুলো মনে রাখতে পারবো না এখন, তাহলে আমি আরো সহজ করে দিচ্ছি। একটা হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ। ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা, ওকে।
তাহলে প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তাহলে মাইটোসিসের যে 5টি পর্যায় আছে সেই 5টি পর্যায়ের মধ্যে আমরা এই 3টা খুব ভালো করে পড়বো ইনশাল্লাহ। ওকে, তারপরে আসো যে আমাদের এখান থেকে যদি হয়ে যায় তাহলে আমরা 3 নম্বরে আসি আবার, যে আমাদের 3 নম্বর কোন কোন টপিকটা আমরা পড়বো বা আমাদের কোন টপিকটা এখান থেকে মনে রাখতে হবে। দেখো মাইটোসিস এখানে গেল, এখন আসো ওই যে তোমরা পড়ছো অ্যামাইটোসিস, 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 অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে, মাইটোসিস আরো দেই অথবা মিওসিস, মিওসিস, মিওসিসের পার্থক্য, পার্থক্যের ছক। ওকে, পার্থক্যের ছক, তাহলে এইটা মাস্ট বি পড়বা। এই অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিসের যে ছক আছে, যে কোনো দুইটার পার্থক্য যদি করতে বলে যেন তুমি লিখতে পারো, এটা মাস্ট বি পড়বা। ওকে, তাহলে দেখো এখানে অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস গেল। তারপরে আসো আমাদের এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে দেখো ভাইয়া, সেটা হচ্ছে কি বলো দেখি, সেটা হচ্ছে আমাদের কালারটা একটু চেঞ্জ করে নেই, সেটা হচ্ছে আমাদের এদের মাইটোসিস, মাইটো, মাইটোসিস ও মিওসিসের, মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব। কি বললাম ভাইয়া? মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব, এইটা কিন্তু অবশ্যই পড়তে হবে। তাহলে তারপরে আসো আমাদের এখান থেকে আর কি আছে, দেখো আর কিন্তু বেশি নেই, আর অল্প কয়েকটা, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু বেসিক্যালি পড়া কিন্তু অল্প, পিচ্ছি একটু পড়াশোনা, হ্যাঁ পিচ্ছি একটু পড়াশোনা। তারপরে আসো আমাদের পরবর্তী যে টপিক, পরবর্তী টপিক কি, দেখো আমরা যে মায়োসিস পড়লাম, এই মাইটোসিসের গেল, মায়োসিসের মধ্যে আমরা একটু আগে বলে আসলাম তোমাদেরকে, মায়োসিস একের মধ্যে আমাদের কি আছে, প্রোফেজোয়ান, সেই প্রোফেজোয়ানের মধ্যে আমাদের কি আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তাই না? আমরা সেখান থেকে পড়বো হচ্ছে যে, আমি লিখে দিচ্ছি মায়োসিস, মায়োসিস একের মধ্যে সেটা হচ্ছে প্রোফেজ, প্রোফেজ এক এর মধ্যে আমরা 3টা জিনিস পড়বো, 3টা জিনিস খুব ভালো করে পড়বো, 3টা জিনিস বলতে আরো কমাই দিই 2টা, একটা হচ্ছে জাইগোটিন, জাইগোটিন, একটা হচ্ছে প্যাকাইটিন, একটা হচ্ছে জাইগোটিন আর একটা হচ্ছে কি বলো, প্যাকাইটিন। তাহলে এই 2টা বৈশিষ্ট্য খুব ভালো করে পড়িও, বাকিগুলো রিডিং দিবা, বাট এই 2টা বৈশিষ্ট্য খুব স্পেশালি ভালো করে পড়বা। এখন আসো আরেকটা কি, দেখো এই প্যাকাইটিন যখন আমি তোমাদের এখানে দিছি, প্যাকাইটিন যখনই আমি দিছি, তোমাদেরকে একটা মাথায় নিতে হবে কেন দিছি, কারণ এই প্যাকাইটিন থেকে কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে এখান থেকে আমাদের ক্রসিং ওভার, সব থেকে ইম্পর্টেন্ট টপিক ক্রসিং ওভার, ক্রসিং, ক্রসিং ওভার, এটার কি ভাইয়া গঠন, সরি এটার হচ্ছে একটু গঠন না তো, এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের গুরুত্ব, গুরুত্ব ও কৌশল, মানে কিভাবে হয় এবং এর গুরুত্ব, এই দুটো আমাদের জানতে হবে। দেখো আমাদের 2 অধ্যায় যেটা আছে আমাদের, সেটা কি কোষ বিভাজন, কি কি কোষ চক্র ও ইন্টারফেস, লেজ ইম্পর্টেন্ট, তারপরে পড়ে রাখতে হবে। দেখো মাইটোসিসের 5টি পর্যায়ের মধ্যে প্রোফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ, সেটা পড়তে হবে। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যের ছকটা পড়তে হবে, এবং মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব, আমাদের জীবজগতে কি গুরুত্বটা ফেলে সেটা পড়তে হবে। পরবর্তীতে মায়োসিস একের প্রোফেজ 1 যেটা আছে তার মধ্যে জাইগোটিন এন্ড প্যাকাইটিন যেটা আছে এইটা পড়তে হবে। কেন? কারণ হচ্ছে প্যাকাইটিন থেকে আবার আমরা দেখবো যে ক্রসিং ওভার যেটা আছে সেই ক্রসিং ওভারটা আসে, তাহলে এটা আমাদের জানতে হবে মাস্ট বি। ওকে, তাহলে এই যে টপিক গুলো আমি বললাম কোষ বিভাজনের, এই টপিক গুলো যদি তুমি খুব ভালো করে পড়ো ইনশাআল্লাহ তুমি এই কোষ বিভাজন থেকে 10-এ 10 অ্যান্সার করে আসতে পারবা, এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী যেটা আছে পরবর্তীতে আসি। ওকে, পরবর্তী কোন অধ্যায়টা পড়বো আমরা, দেখো পরবর্তী যে অধ্যায়টা পড়বো সেটা আমরা একবারে চলে আসি আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, আমি লিখে দিচ্ছি দেখো, 4 নাম্বার অধ্যায়, হ্যাঁ 4 নাম্বার, নাম হচ্ছে অণুজীব। কি ভাইয়া? অণুজীব, অণুজীব, এটা মাস্ট বি পড়িও, হ্যাঁ অণুজীব। এখন আসো অণুজীবের মধ্যে কি কি পড়বা, অণুজীবের মধ্যে কি কি পড়বা। ওকে, ওকে, অণুজীবের মধ্যে দেখি কি কি আছে। প্রথমে যদি আমি একটু আসি, প্রথমে আসি, দেখো অণুজীবের মধ্যে আমরা কি কি পাবো, 1 নাম্বার না দিয়ে আমি পয়েন্ট, ওকে সরি, অণুজীবের মধ্যে প্রথমে, প্রথমে যদি আসো অণুজীবের মধ্যে 3টা সেগমেন্ট আছে, কয়টা সেগমেন্ট বলো দেখি? 3টা, একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং একটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবী খুবই বেশি ইম্পর্টেন্ট এবং ভাইরাস ব্যাকটেরিয়া যেটা আছে সেটা একটু তুলনামূলক ইম্পর্টেন্ট আছে, বাট ম্যালেরিয়া পরজীবীটা ইন্টারমিডিয়েটের জন্য আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা তোমাদের এই আসন্ন পরীক্ষা যেটা হবে 27 তারিখ সেটার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, চলো দেখি প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমি বলবো যে ভাইরাস, ভাইরাস ও ব্যাকটেরিয়া,
ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। কি বললাম ভাইয়া? ভাইরাস ও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ভাইরাস ও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। কি বললাম বলো দেখি? ভাইরাস ও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তারপরে আসো, যে ভাইরাসের বৈশিষ্ট্য জানলাম আমরা, আর কি জানবো? আর আসো 2 নম্বর পয়েন্ট যেটা আছে, তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়া যেটা আছে, এর যে ভাইরাস ও ব্যাকটেরিয়ার গঠন যেটা আছে ভাইয়া, গঠন চিত্র সহ জানতে হবে। ওকে, চিত্র সহ জানতে হবে, চিত্র সহ জানতে হবে। তার মধ্যে স্পেশালি যদি বলি, তাহলে দেখো এখান থেকে ব্যাকটেরিয়ার মধ্যে তোমরা পাবা হচ্ছে টিটুফাজ। কি পাবা বলো দেখি? টিটুফাজ। টিটুফাজ, এই টিটুফাজ ভাইরাসের চিত্র সহ গঠনটা মাস্ট বি পড়বা। হ্যাঁ, এই টিটুফাজের মাস্ট বি পড়তে হবে। তারপরে আসো ব্যাকটেরিয়াতে আরেকটা জিনিস পড়তে হবে। ব্যাকটেরিয়াতে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বলো দেখি ভাইয়া কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে, সেটা হচ্ছে যা বলো, আহ আমাদের কি বলে এটাকে, জনন যেটা আছে আর কি, ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি যেটা, যৌন জনন পদ্ধতি যেটা, যৌন জনন পদ্ধতি বা যৌন জনন পদ্ধতির, এটা কার ভাইয়া? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি যেটা আছে সেটা পড়তে হবে। কোনটা ভাইয়া? ওই যে দ্বিভাজন পদ্ধতি যেটা তোমাদের বইয়ে আছে, এটাও লিখে দিচ্ছি, দ্বিভাজন। দ্বিভাজন বা বাইনারি ফিশন। ওকে, তাহলে এইটা আমাদের মাস্ট বি পড়তে হবে। তাহলে আমরা কি পেলাম দেখো, ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে এইটা, এবং শেষে আরেকটা জিনিস দিতে চাই আমি, এক্সট্রা করে আরেকটা জিনিস দিতে চাই। সেটা হচ্ছে দেখো ভাইয়া, এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। কি বললাম? অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু পড়তে হবে। তাহলে দেখো এগুলান হচ্ছে আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে এই কয়েকটা টপিক যদি পড়ো তোমরা, ইনশাল্লাহ দেখবা যে ভাইরাস ব্যাকটেরিয়ার এর বাইরে ইনশাল্লাহ কিছু দিবে না। হ্যাঁ, তাহলে এখন আসো, যে আমাদের অণুজীবের মধ্যে প্রথম যে দুইটা আমাদের টাইপ ছিল, সেটা হচ্ছে একটা ছিল ভাইরাস, একটা ছিল ব্যাকটেরিয়া। সেখান থেকে আমরা কি পড়বো মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। এখন আসো ম্যালেরিয়া পরজীবী যেটা আছে, সেখান থেকে আমরা কি পড়বো? ওকে, ম্যালেরিয়া পরজীবী থেকে আমরা কি পড়বো? ওকে, তাহলে আসো ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে আমরা যদি হিসাবটা শুরু করি, ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি এটা 4 স্টার। হ্যাঁ, তাহলে ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে কি করবা দেখো, তোমরা হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, সাইজোগনি, তারপর আরেকটা হচ্ছে ইরিথ্রোসাইটিক সাইজোগনি। ওকে, ইরিথ্রোসাইটিক সাইজোগনি আমি লিখলাম না। হ্যাঁ, এবং পরে হচ্ছে গ্যামিটোগনি, গ্যামেটোগনি। দেখো তাহলে হেপাটিক সাইজোগনি, ইরিথ্রোসাইটিক সাইজোগনি এবং গ্যামেটোগনি, এই তিনটা জিনিস তোমরা ম্যালেরিয়া থেকে পড়বা। এই তিনটা জিনিস তোমরা ম্যালেরিয়া থেকে পড়বা। ইনশাআল্লাহ অনুজীব থেকে এর বাইরে কোশ্চিন আসবে না। ইনশাআল্লাহ অনুজীব থেকে এর বাইরে কোশ্চিন আসবে না। এবং যাদের যাদের এই যে আমি যে সাজেশনটা দিচ্ছি এটার পিডিএফ লাগবে, অবশ্যই কমেন্ট করবা, আমরা পিডিএফ এটা তোমাদেরকে প্রোভাইড করবো। ওকে, তাহলে আসো এখন, যে আমাদের অনুজীব থেকে আরো কিছু পড়ার আছে না ভাইয়া? অনুজীব থেকে আর কিছু পড়ার নাই। এই টপিকগুলো পড়ো, ইনশাআল্লাহ এর মাঝেই তোমরা কমন পেয়ে যাবা, এর মাঝেই তোমরা কমন পেয়ে যাবা। ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে সেটা অধ্যায় আসি আমরা। দেখো পরবর্তী অধ্যায় আমরা নিব হচ্ছে, কি বলো দেখি? পরবর্তী অধ্যায় আমরা নিব একটা 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি। কি নিলাম ভাইয়া? নগ্নবীজি ও আবৃতবীজি। ওকে, তাহলে নগ্নবীজি ও আবৃতবীজি থেকে আমরা কি কি পড়বো সেটা একটু দেখি। নগ্নবীজি ও আবৃতবীজি থেকে আমরা কি কি পড়বো সেটা একটু দেখি। দেখো এখানের মধ্যে প্রথমেই যেটা, মানে একদম 3 স্টার ইম্পর্টেন্ট, মানে 100% যেটা আমাদের মাস্ট করতেই হবে, সেটা হচ্ছে তুমি এখানে দুইটা গোত্র পাবা, একটা হচ্ছে পোয়াসি, একটা হচ্ছে মালবেসি। কি বললাম? একটা হচ্ছে পোয়াসি, একটা হচ্ছে কি বলো? পোয়াসি ও মালবেসি। মালভেসি, এই দুটা গোত্র যে আছে, পোয়াসি ও মালভেসি গোত্র, এই দুটা গোত্রের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, এই দুটা গোত্রের কি ভাইয়া? বৈশিষ্ট্য। আরো যদি আমি উল্লেখ করে দেই, এই দুটা গোত্রের হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। কি ভাইয়া? শনাক্তকারী, শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে পোয়াসি এবং মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যটা আমাদের মাস্ট বি করতে হবে। ওকে, তাহলে আমরা পোয়াসি এবং মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পাইলাম। এবং তার পরবর্তীতে আসো, যে এখান থেকে আর কি, তোমরা ওই যে জবা ফুল আছে না, জবা ফুল, জবা ফুলের ক্ষেত্রে দেখছিল যে পুষ্প প্রতীক যেটা আছে সেইটা, তাহলে আমি এখানে লিখতে ডিরেক্ট লিখে দিচ্ছি পুষ্প, পুষ্প সংকেত ও প্রতীক। পুষ্প সংকেত ও প্রতীক যদি স্পেশাল করে দেই, যে যেটা তোমাদের মাস্ট বি মনে রাখতে হবে সেটা হচ্ছে জবা ফুলের। কোনটা ভাইয়া? জবা
ফুলের। ওকে, তাহলে আমরা এখানে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত পাইলাম। ওকে, তারপরে আসো আমাদের পরবর্তী আর কোনটা টপিক মনে রাখতে হবে সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমাদের খুবই ভাইটাল যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা বলতেছি, এবং পরবর্তীতে আসো নগ্নবীজি এবং আবৃতবীজি যেটা আছে। তাহলে এই যে অধ্যায়ের নাম থেকে নগ্নবীজি, নগ্নবীজি ও আবৃতবীজি, কি ভাইয়া, নগ্নবীজি ও আবৃতবীজি, এদের যে বৈশিষ্ট্য আছে, এদের বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য এটা জানতে হবে। ওকে, তাহলে নগ্নবীজি এবং আবৃতবীজির বৈশিষ্ট্য জানতে হবে। তাহলে দেখো আমরা তিনটা খুব হাইলাইটেড পয়েন্ট পাইছি, তিনটা খুবই ভালো পয়েন্ট পাইছি, সেটা আমরা দেখলাম। এবং পরবর্তীতে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সাইকাসের জনন, সাইকাসের জনন, সাইকাসের, সাইকাসের জনন। ওকে, তাহলে দেখো আমরা মোটামুটি কয়েকটা টপিক পাইছি, যে কোন অধ্যায় থেকে ভাইয়া, নগ্নবীজি ও আবৃতবীজি থেকে। কি কি পাইছি দেখো তো। ওয়াসিয়ান মালবেসি গোত্রের বৈশিষ্ট্য, বিশেষ করে শনাক্তকারী বৈশিষ্ট্য 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। তারপরে পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক গ মার্কের জন্য, এটা গতে খুব বেশি আসে, 100% ইম্পর্টেন্ট। এবং নগ্নবীজি ও আবৃতবীজির বৈশিষ্ট্য, এটা 99% ধরো। কারণ হচ্ছে এটা আসতে পারে না আসতে পারে, যদি এই দুইটা দিয়ে দেয়, যদি এই দুইটা দিয়ে দেয় তাহলে আর এটা দিবে না। হ্যাঁ, তার পরবর্তীতে আমাদের লেস ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল সাইকাসের জনন। তাহলে এই যে কয়েকটা টপিক, এই কয়েকটা টপিক যদি তুমি নগ্নবীজি ও আবৃতবীজি থেকে পড়ো, ইনশাআল্লাহ তোমার এখানে আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আসো আমরা, এটা আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি থেকে পাইলাম। পরবর্তী আমরা যে অধ্যায়টা আছে সেটাতে আসি। ওকে, আর এখন আসো আমাদের পরবর্তী যে অধ্যায়টা, 8 নাম্বার অধ্যায়। কয় নাম্বার অধ্যায় ভাইয়া? 8 নাম্বার অধ্যায়। নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। তাহলে কি বললাম ভাইয়া? টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে আমরা দেখবো যে কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে আসো আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্রের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখো তো টিস্যু এবং টিস্যুতন্ত্রের ক্ষেত্রে যখন তুমি দেখবা যে এখানের মধ্যে আমাদের ভাজক টিস্যু এন্ড স্থায়ী টিস্যু, এই দুটো টিস্যু নিয়ে আমাদের বেসিক আলোচনাগুলো প্রথমের দিক করা আছে। তাহলে এই যে ভাজক এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, তাহলে আমি একটা কোশ্চিন দিয়ে সবগুলো শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো ভাজক ও স্থায়ী, তাহলে কি বললাম ভাইয়া? ভাজক ও স্থায়ী টিস্যু, টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে বলো, ভাজক এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আমাদের মাস্ট বি মনে রাখতে হবে, মাস্ট বি মনে রাখতে হবে 100%। এখন কথা হচ্ছে এই এক ঢিলে আমরা 3 পাখি মেরে ফেলবো। দেখো, যদি কখনো গতে কোশ্চেন এসে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে তুমি লিখতে পারবা, অথবা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আসে যদি, তাও লিখতে পারবা, অথবা যদি আসে ভাজক এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, দেখো তুমি যখন বৈশিষ্ট্য জানবা তখন তোমার জন্য পার্থক্য লেখা 1 2 এর ব্যাপার, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা পার্থক্যটাও লিখতে পারবো, এখান থেকে আমরা পার্থক্যটাও লিখতে পারবো। ওকে, তাহলে আমরা এটা পাইলাম। পরবর্তীতে আসো আমাদের পরবর্তী টপিক, যেটা আমাদের ভাজক এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আমাদের এখান থেকে ক্লিয়ার। ওকে, তাহলে আসো আমরা এটা পরবর্তীতে দেখবো, যেটা সেটা হচ্ছে যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, একবীজপত্রী, একবীজপত্রী, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ যেগুলো আছে, উদ্ভিদের, তাহলে কি বললাম ভাইয়া? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কি বলো দেখি? আহ যে আমাদের একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড আছে না, বলো দেখি কি কি আছে ভাইয়া? মূল ও কাণ্ড, এদের মধ্যে আমাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে, শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তার পরবর্তীতে আসো, যদি বলো যে এটা কত পার্সেন্ট ভাইয়া, এটা হচ্ছে 100%, 100%। ওকে, এবং আরেকটা জিনিস সব থেকে বেশি আসে এই অধ্যায়টায়, আমি এই অধ্যায়টায় সব থেকে বেশি পাই, এই কোশ্চেনটা বেশি পাই, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার, ভাস্কুলার বান্ডলের, বান্ডলের প্রকারভেদ। কি বললাম ভাইয়া? ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। তাহলে পাইলাম আমরা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। অবশ্যই মনে রাখবা চিত্র সহ, অবশ্যই মনে রাখবা চিত্র সহ। ওকে, চিত্র সহ। তাহলে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ কেমন ইম্পর্টেন্ট ভাইয়া? 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। তাহলে ভাস্কুলার বান্ডলের আমরা প্রকারভেদ পাইলাম। তাহলে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদের পর আমরা এখানে কি পড়বো? আরেকটা জিনিস আমাদের আরেকটু একটু পড়তে হবে, সেটা হচ্ছে দেখো, এই অধ্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তুমি যখন প্রথমের দিকে পড়তে যাবা, সেটা হচ্ছে আমাদের তুমি যখন পরিবহন টিস্যু, এখানে আমাদের টিস্যু তন্ত্রের মধ্যে তুমি কয়েকটা জিনিস পাবা, একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু, একটা পাবা হচ্ছে ভাস্কুলার টিস্যু, একটা পাবা হচ্ছে গ্রাউন্ড টিস্যু। সেই এপিডার্মাল যে টিস্যু আছে, এপিডার্মাল টিস্যুর মধ্যে আমরা বাহিরের দিকে আরো কিছু জিনিস পাবো, তার মধ্যে একটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্র। কি বললাম ভাইয়া? পত্ররন্ধ্র। তাহলে দেখো, পত্র,
পত্ররন্ধ্র, এটার আরেকটা আছে হাইডাথোট। হাইডাথোট মানে হচ্ছে পানি পত্ররন্ধ্র, হ্যাঁ। তাহলে এই দুটার গঠন চিত্রসহ তাহলে এই দুটার গঠন চিত্রসহ মাস্ট বি পড়তে হবে। তাহলে দেখো টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে তোমার কয়টা টপিক পেয়েছে শুধুমাত্র দেখো তো। ভাজক এবং এসে টিস্যুর বৈশিষ্ট্য, একবীজ এবং দ্বিবীজ উদ্ভিদের মূল কাণ্ডের বৈশিষ্ট্য, ভাস্কুলার মান্ডলের প্রকারভেদ, এবং শেষে দিলাম পত্ররন্ধ্র এবং হাইডাথোট। এই কয়েকটা জিনিস যদি পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে তোমাকে আটকানোর আর কেউ নেই। আমরা কয়েকটা অধ্যায় দিলাম বলো দেখি। প্রথমে দিলাম আমরা কোষ ও কোষের গঠন, তারপরে দিছি কোষ বিভাজন, তারপরে দিলাম অনুজীব, নগ্নবীজি, আবৃতবীজি, এখন দিলাম টিস্যুতন্ত্র। মোটামুটি 5টা অধ্যায় হয়ে গেছে, তাই না? এই 5টা অধ্যায় দেখবা অ্যাটলিস্ট তোমাদের 3 থেকে 4টা কোশ্চেন চলে আসছে ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে পরবর্তীতে আসো, পরবর্তী যে অধ্যায় আমরা নিব সেটা কোনটা ভাইয়া? পরবর্তী অধ্যায় আর কোনটি নয়, 9 নাম্বার অধ্যায়। সেটার নাম কি ভাইয়া? উদ্ভিদ, সরি মাঝে মাঝে অন্য কালার লেখে, হ্যাঁ। উদ্ভিদ শারীরতত্ত্ব বা উদ্ভিদ শরীরতত্ত্ব। তাহলে উদ্ভিদ শারীরতত্ত্ব যেটা আছে, এই উদ্ভিদ শারীরতত্ত্ব আমরা দেখবো যে এই উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে থেকে আমরা কি কি নিব, হ্যাঁ। ওকে, দেখো এখান থেকে আমরা যে টপিকগুলো নিচ্ছি বা যে টপিকগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলে প্রথমে আসি, প্রথম থেকে শুরু করি যে এখান থেকে কোন টপিকগুলো 100% ইম্পর্টেন্ট পড়তে হবে। প্রথমে যদি বলি ভাইয়া, তোমাদের এই এই অধ্যায়টা যখন তুমি পড়তে যাবা তখন তুমি সালোক সংশ্লেষণ, তারপরে হচ্ছে কি প্রচ্ছেদন এবং শ্বসন, এই 3টা জিনিস পাবা, তাই তো? এই 3টা জিনিসের মধ্যে সালোক সংশ্লেষণ থেকে তোমরা যে জিনিসটা মাস্ট বি পড়বা সেটা হচ্ছে ক্যালভিন চক্র এবং হ্যাস ও স্ল্যাক চক্র। কি বললাম ভাইয়া? ক্যালভিন চক্র, ক্যালভিন ক্যালভিন দেখো ক্যালভিন চক্র যেটা আছে এটাকে কিন্তু C3 বলা হয়, হ্যাঁ। ও হ্যাস ও স্ল্যাক চক্র। তাহলে দেখো ক্যালভিন চক্র এটাকে আবার C4 বলা হয়, হ্যাঁ। তাহলে ক্যালভিন চক্র এবং হ্যাস ও স্ল্যাক চক্র যেটা আছে এই চক্র মাস্ট বি পড়তে হবে। এবং মজার একটা কথা হচ্ছে, দেখবা যে তোমরা যে বোর্ড কোশ্চেন পড়তেছো, দেখবে যে বেশিরভাগ গুলোর গতে আমাদের এই ক্যালভিন চক্রটা চলে আসছে। তাহলে এটা কেমন? এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট ভাইয়া, ক্যালভিন চক্র এবং হ্যাস ও স্ল্যাক চক্র। বিশেষ করে ক্যালভিন চক্র না পড়ে উদ্ভিদ শারীরতত্ত্ব পরীক্ষা দিতে যাইও না। মানে তোমরা হচ্ছে প্রথম পত্র পরীক্ষা দিতে যাইও না, ক্যালভিন চক্র মাস্ট বি পড়তে হবে। ওকে, তাহলে আসো আমাদের ক্যালভিন চক্র গেল। তারপরে আসো আমাদের আর কোনটা পড়তে হবে? তারপরে আসো যে এই অধ্যায়ে তখন পড়তে যাবা তখন দেখবা যে হচ্ছে প্রভাবক আছে অনেক কিছু, হ্যাঁ। যে সালোক সংশ্লেষণ প্রচ্ছেদন ও আরেকটা হচ্ছে ভাইয়া কি শ্বসন, এদের প্রভাবক গুলা কি ভাইয়া? প্রভাবক। যদিও পড়তে একটু খারাপ লাগে বাট পড়তে হবে, এদের প্রভাবক গুলো পড়তে হবে। ওকে, দেখবা যে প্রায়শই এই প্রভাবক থেকে কোশ্চিন চলে আসে। তারপরে আসো যে আমাদের এই প্রচ্ছেদন যেটা আছে, প্রচ্ছেদন থেকে আমরা আগে না লিখে আমরা আরেকটা জিনিস যেটা আছে সেটা লিখি। সেটা হচ্ছে ভাইয়া এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা কি? যে খনিজ লবণ যে শোষণ আছে, এই খনিজ লবণ শোষণের মতবাদ পড়তে হবে। খনিজ লবণ শোষণের মতবাদ তোমরা জানো এখানে আমাদের একটা মতবাদ আছে, সাইটোক্রোম পাম মতবাদ। পাম, এই যে সাইটোক্রোম পাম মতবাদ যেটা আছে এইটা মাস্ট বি আমাদের পড়তে হবে। ওকে, তাহলে আমরা সাইটোক্রোম পাম মতবাদ পাইলাম। এবং পরবর্তীতে আসো যে আর কি পড়বো এখান থেকে। শ্বসনের জন্য সব থেকে এই অধ্যায়ের যে কোশ্চিনটা 100% ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোশ্চিনটা মাস্ট বি পড়তে হবে, আমি হোয়াইট কালার করে দিলাম, সেটা হচ্ছে ভাই গ্লাইকোলাইসিস। গ্লাইকো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ক্লিয়ার? শ্বসনের যে প্রথম ধাপটা আছে সেই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস ভাইয়া 100% প্লাস, মানে এইটা হচ্ছে 100% প্লাস ইম্পর্টেন্ট। তাহলে গ্লাইকোলাইসিস যেটা আছে, গ্লাইকোলাইসিসটা মাস্ট বি পড়তে হবে। তাহলে দেখো শ্বসনের মধ্যে আমরা পাইছি গ্লাইকোলাইসিস, এবং আমরা আরেকটা জিনিস পারবো সেখান থেকে, এটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি ভাইয়া? এই শ্বসনের মধ্যে তুমি দেখবা যে একটা আমাদের ছক আছে শক্তির হিসাব, তাই না? ক্রেবস চক্রের মধ্যে, হ্যাঁ। আরো শেষে দেখবা যে শক্তির হিসাব, সোজা কথা শক্তির হিসাবের ছক যেটা আছে, হিসাবের ছক মাস্ট বি পড়বা। তাহলে আমরা খনিজ লবণ শোষণ মতবাদ পাইছি, গ্লাইকোলাইসিস 100% প্লাস ইম্পর্টেন্ট, শক্তির হিসাবের যে ছকটা আছে ছিল সেইটা। এবং পাশাপাশি আরেকটা জিনিস এখান থেকে পড়তে হবে, সেটা কি দেখো ভাইয়া? সেটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। কি বললাম ভাইয়া?
পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, এই দিক থেকে লিখে দেই, এখান থেকে লিখে দেই পত্ররন্ধ্র পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল, বিশেষ করে এখানে কাজে লাগে কে? পটাশিয়াম আয়ন। বিশেষ করে এখানে কাজে লাগে কে? পটাশিয়াম আয়ন। তাহলে এই যে এই কয়েকটা টপিক যদি তুমি উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে আর কোনো সমস্যা তোমার হবে না। এই কয়েকটা টপিক পড়ো, ইনশাআল্লাহ দেখবা যে এই উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে যা কোশ্চেন করুক না কেন, তুমি সেখান থেকে ফুল একটা ভালো আউটপুট নিয়ে বের হয়ে আসতে পারবা। এবং আমার বিশ্বাস, এই যে এখান থেকে গ্লাইকোলাইসিস এবং এখান থেকে শেষের দিকে দেখো, এই যে ওই গেল আমাদের এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল, এটা গেল, এবং এই যে ক্যালভিন চক্র, এই জিনিসগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। তোমরা যদি একটু বইগুলো খোলো তাহলে দেখতে পারবা যে এই এই জিনিসগুলো কত বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে মাস্ট বি এইগুলো টপিক তোমাদেরকে পড়ে যাইতেই হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী আরেকটা আমরা অধ্যায় নেব। এই অধ্যায় নিয়ে আমাদের মোটামুটি এখানে শেষ করব। ওকে, এই অধ্যায় থেকে আমরা এখানে মোটামুটি শেষ করব। ওকে, আর অধ্যায় নেব হচ্ছে, আর অধ্যায় কি কোনটা কোনটা নিলাম বলো দেখি। অধ্যায় নিচ্ছি আমরা, ওকে, আমরা আরেকটা অধ্যায় নিচ্ছি, 11 অধ্যায়। 11 অধ্যায় নাম হচ্ছে কি বলো দেখি ভাইয়া? নাম হচ্ছে আমাদের ওই যে জীব প্রযুক্তি যেটা আছে না, তোমরা শেষের দিকে যে অধ্যায়টা, সেটা, সেই অধ্যায়ের মধ্যে কি কি পড়বা দেখো। ওই অধ্যায়ের মধ্যে কোনো কথা নেই ভাইয়া, একটা প্রশ্নই পড়বা এবং খুব ভালো করে পড়বা। সেটা হচ্ছে যে ওই যে টিস্যু কালচার যে আছে না, এখান থেকে টিস্যু কালচার যেটা আছে না, টিস্যু কালচার, টিস্যু কালচার টিস্যু কালচার ওকে, এই টিস্যু কালচার যেটা আছে, এই টিস্যু কালচার রিলেটেড যে কয়টা কোশ্চিন আছে, সব কয়টা কোশ্চিনই পড়বা, সব কয়েকটা কোশ্চিনেই পড়বা। আর বেসিক্যালি এখানে পড়ার দরকার নাই, ইনশাল্লাহ এগুলো থেকেই পাবা। এখন আসো যে এর বাইরেও যদি কেউ পড়তে চাও, তাহলে উদ্ভিদ প্রজনন পড়তে পারো। উদ্ভিদ প্রজননের মধ্যে ওই যে আমাদের কিভাবে তৈরি হয় শুক্রাণু এবং গ্যামেটোফাইট, যেটা আমরা স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের সৃষ্টি, এগুলা জিনিস একটু পড়তে পারো যদি কেউ এক্সট্রা পড়তে চাও। আর না হইলে আমি যে কয়টা অধ্যায় বললাম, বেসিক্যালি আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপরে দিছি আমি কোন অধ্যায় বলো, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এবং পরবর্তীতে দিলাম আমি কি বলো, সেটা হচ্ছে যে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব, এই যে 6টা, এবং শেষের দিকে টিস্যু কালচার দিলাম, জীব প্রযুক্তি যেটা আছে আমাদের। এই অধ্যায় 7টা যদি তোমরা কেউ পড়ে যাইতে পারো, ইনশাআল্লাহ তোমরা সিকিউ এ 50-এ 50 তুলে আসবা, ইনশাআল্লাহ 50-এ 50 কমন পাবা। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমাদের মাস্ট বি পড়তে হবে এই যে 7টা অধ্যায়। যদি কেউ এক্সট্রা পড়তে চাও, তাহলে সেটা কোষ রসায়ন পড়তে পারো, অথবা আছে 10ম অধ্যায় পড়তে পারো। তাহলে তা ব্যতীত আমি যে সাজেশনটা দিচ্ছি, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা 50 মার্ক কমন পেয়ে যাবা, এর মধ্যে থেকে তোমরা 50 মার্ক কমন পেয়ে যাবা। এখন আসো যে এই যে এই টপিক গুলান দিলাম, এই টপিক গুলান ভাইয়া তোমাদের ইতোমধ্যে পড়া আছে। এখন যদি এই টপিক গুলান প্রত্যেকটা ধরে ধরে পড়াই, তাহলে দেখা যাবে তোমাদের 20 ঘন্টা লাগে যাবে। তো এই যে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানোর, তো আমি পড়াই আসছি এতদিন ধরে, তাই না? এখন তোমাদের কাজ কি ভাইয়া? ভাইয়া যেগুলান জিনিস পড়াইছে বোঝাইছে, সেগুলান জিনিস মাথার মধ্যে নিয়ে আসা, এবং সেই জিনিসগুলান কেমনে বোঝাইছে ওই জিনিসগুলান সুন্দর করে আবার একবার রিভিশন করা। একবার রিভিশন করলে তোমরা দেখবে যে খুব ভালোভাবে উপকৃত হবা। এবং পাশাপাশি আরেকটা তোমাদেরকে আহ বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো যে আমরা আমাদের পাঠশালা থেকে, কোন পাঠশালা তোমরা জানো সবাই, আমরা আমাদের পাঠশালা থেকেই ক্লাস দেখতেছি, তাই তো? আমাদের পাঠশালা থেকে আমি পরবর্তী যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা আগামীকাল ভিডিওটা পাবা। সেটা হচ্ছে যে যতগুলো অধ্যায় আছে, এই অধ্যায়গুলো থেকে ইতোমধ্যে বোর্ড কোশ্চিন কি কি আসছে, মোটামুটি 300 প্লাস এমসিকিউ, এবং সেখান থেকে আমাদের এই যে সিকিউ টপিক গুলো দিলাম, এই টপিক গুলো যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে বলবা, আমি সেই সিকিউ টপিক গুলো একটু ক্লিয়ার করে দেবো। তোমরা আগে কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই সিকিউ টপিক টাইপ গুলো একটু যদি বোঝাই দিতেন তাহলে ভালো হইতো, তাহলে সেই টাইপ গুলো বোঝাই দেবো। বেসিক্যালি এই যে 300 এমসিকিউ, যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো অনেকেই তোমাদেরকে পড়ায়, অনেকখানি আছে, সবাই হয়তো বা দেয়, বাট এই 300 এমসিকিউ আমরা খুবই 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 মনে করো যে আলোচনা, বা তোমরা যেটাকে বলো যে আমরা খুবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, এবং এই 300 এমসিকিউ নিয়ে আমরা আসছি তোমাদের পরবর্তী ক্লাসে। এবং এই 300 এমসিকিউ যদি তোমরা পড়ো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের দেখা যাবে যে এইচএসসি পরীক্ষায় তোমরা মোটামুটি 25-এর মধ্যে ধরো তোমরা 24 মার্কের মতো কমন পেয়ে যাবা। ইনশাআল্লাহ কমন পেয়ে যাওয়া বলতে তোমরা টাইট কমন পাবা, সোজা কথা। দেখবে যে ইভেন 25-এ তোমার আসতে পারে, 25-এ আসতে পারে, যদি তোমরা 300টা এমসিকিউ টাইপ গুলান খুব ভালোভাবে মনে রাখতে পারো। ওকে, তাহলে নেক্সট আমরা দেখতেছি 300 এমসিকিউ সহ আমাদের ক্লাসটা। ওকে, তাহলে সবাইকে সালাম, ভালো থাকবা। এবং যে টপিক গুলো আমি খুব ভালো করে দিয়েছি, যে টপিক গুলো আমি দিছি, এই টপিক গুলো মাস্ট বি তোমরা ভালো করে পড়াশোনা করবা। তাহলে দেখবে যে জীববিজ্ঞান প্রথম পত্রের যে ভীতিটা আছে সবার মাঝে, সবাই ভাবে যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রটা ইজি এবং জীববিজ্ঞান প্রথম পত্রটা হচ্ছে কঠিন। বাট এটা সত্যি কথা বলতে কি ভাইয়া, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের থেকে প্রথম পত্রে কিন্তু সিলেক্টিভ টপিক,
যে এই টপিক কয়েকটা পড়লেই তোমরা দেখবে যে প্রতি বছর ওই টপিকগুলো থেকে কোশ্চিন আসতেছে, এর বাইরে কোশ্চিন করতেছে না তারা। সো জীববিজ্ঞান প্রথম পত্র অনেক বেশি বড় এবং অনেক কঠিন বলাটাও একটু ভুল, কারণ সেখানে সিলেক্টিভ টপিক থেকে যদি তুমি পড়াশোনা করো তাহলে দেখবে যে তুমি মোটামুটি ভালো একটা ইভেন 90+ মার্কও এখান থেকে নিয়ে আসা সম্ভব যদি কেউ ভালো করে যে টপিক গুলান আমি তোমাদেরকে দিছি এই টপিক গুলান অ্যানালাইসিস করে পড়াশোনা করো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা এবং সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।